আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে ইস্যু বৃদ্ধির মাস্টার প্ল্যান নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো আপনারা যারা কোরিয়াতে আসার জন্য আগ্রহী, যারা বরিশালের সাথে যুক্ত রয়েছেন, তাদেরকে অনুরোধ করব সবার সাথে শেয়ার করবেন। আর আমার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি আমাকে একটু জানাবেন, তাহলে আমি আমার কথা কন্টিনিউ করতে পারবো। যারা আপনারা এখন যুক্ত হচ্ছেন আমার লাইভের সাথে, তাদের মধ্যে কেউ একজন আমাকে কাইন্ডলি বলুন আমার ভয়েস কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা। যাক, ধন্যবাদ আব্দুল খালেক ভাই, আমার অ্যাডমিন। 2025 সাল, আমরা অলরেডি 2024 সাল অতিক্রম করেছি। আমরা রোস্টারভুক্ত প্রথমে হয়েছি বরিশালের নানা কার্যক্রমের মাধ্যমে, তার পরবর্তীতে ইস্যু হয়ে আমরা দক্ষিণ কোরিয়াতে এসেছি আলহামদুলিল্লাহ। যারা রোস্টারভুক্ত রয়েছেন, প্রায় আমার 11,000 প্লাস রোস্টারভুক্ত ভাই ও বোন অনেক আতঙ্কের মধ্য দিয়ে আপনাদের দিনগুলো পার করতেছেন। সেটা যেমন বরিশাল বুঝতে পারে, যেমন রোস্টারভুক্ত ভাই ও বোনেরা বুঝতে পারে, ঠিক তেমনি আমরা ইপিএস যারা রয়েছে কর্মী তারাও বুঝতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। ইস্যু বৃদ্ধি অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। যে দীর্ঘ একটা পথের মাধ্যমে আমরা রোস্টারভুক্ত হচ্ছি, এটা খুবই কঠিন। এত ত্যাগ স্বীকার করেও আমরা রোস্টারভুক্ত হয়ে যখন একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে আমরা দিনটা কাটাই, তখন আমাদের এই হতাশা, আমাদের এই দুঃখ, এই কষ্ট আমরা কাউকে বোঝাতে পারি না। বর্তমানে 11,000 প্লাস রোস্টারভুক্ত ভাই ও বোন যদি তাদের 2 বছরও মেয়াদ থাকে, তাহলে 5,500 করে আসতে হবে। আদতে ইস্যু হচ্ছে মাত্র বছরের 60টা ইস্যুতে মাত্র 1500 থেকে 2,000 বা বড় জোর 500। হিসাব করলে 4,000-এর বেশি হয় না 2 বছরে। তাহলে 60%-এর মতো ডিলিট হয়ে যাবে। এটা সত্যি মেনে নেওয়া সম্ভব না। তো এই অবস্থায় আমরা ইস্যু বৃদ্ধি সবাই চাই, কিন্তু এই যে আমরা একই পথের প্রতীক বরিশাল রোস্টার্ড ভাই ও বোনেরা যারা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা, প্লাস যারা আমরা এই দেশে রয়েছি তারা, তো আমরা কি এক হতে পারতেছি? তো আজকে কিছু গুরুত্বপূর্ণ আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বরিশালকে কিছু দিক নির্দেশনা দিব, যেটা আপনারা শুনে যদি মনে করেন হ্যাঁ এই কথাগুলা যৌক্তিক, এগুলা মানা প্রয়োজন, তাহলে বরিশালের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। বরিশাল অবশ্যই শুনতে রাজি হবে যদি আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে বরিশালকে জানান। সেটা হচ্ছে, আমরা সবাই ইস্যু বৃদ্ধির জন্য একটা দৌড়ের মধ্যে আছি। এই দৌড়ের মধ্যে আমরা সামনে গিয়ে আমরা পিছনের দিকে তাকাচ্ছি না যে আমরা যে দৌড়াই আসলাম আমাদের কোনো ভুল ভ্রান্তি রয়ে গেছে কিনা। আমরা সবাই ইস্যু বৃদ্ধি চাই, কিন্তু বরিশাল যে কার্যক্রমগুলো পালন করছে সেখানে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, রোস্টারভুক্ত ভাইরা যে ভূমিকা পালন করতেছে সেখানে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, আমরা ইপিএস কর্মীরা যে কার্যক্রমগুলো পালন করতেছে এখানে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, আজকে পর্যালোচনা করে দেখব। বরিশালকে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। যেহেতু আপনারা জানেন আমি বরিশালের মাধ্যমে যে যারা ফ্লাইটে আসে তাদের ক্লাসগুলো নিয়ে থাকি। আমার কাজ হচ্ছে তাদেরকে মানসিকভাবে মেন্টালি তৈরি করা, এই দেশে এসে সকল পরিবেশে যাতে কাজ চালিয়ে যায়। কারণ রিলিজ নেওয়াটা বোকামি, এটাই দিকটা তাদেরকে আমি তুলে ধরি। আগামী 6 তারিখে নতুন নতুন খাতগুলো থেকে যারা রয়েছেন তাদের কিছু সংখ্যক ভাই আসবে, যদিও আমি সংখ্যাটা বলবো না। মৎস্য খাত, কনস্ট্রাকশন খাত, শিপ বিল্ডিং খাত থেকে ইনশাল্লাহ। তো এখানে অনেকে হয়তোবা বলবে, গালাগালি করতে পারেন। একটা কথা মনে রাখবেন, আমরা সবাই যদি চুপ থাকি তাহলে কি হবে? আমাদের ইস্যু বৃদ্ধি পাচ্ছে না, আর পাবেও না। সে কথা বলে যদি আমরা সবাই বসে থাকি তাহলে কোনো সমাধান আছে? আমি 7-7 বার ট্রাই করে দক্ষিণ কোরিয়াতে এসেছি। আমি যদি 6 বার সময় আমার আশাটুকু ছেড়ে দিতাম তাহলে কি আমি আসতে পারতাম? আমরা মানুষ, আমরা কখনো আশা ছাড়তে পারি না। তো যাই হোক, আমরা বরিশালের মাধ্যমে প্রথমে রোস্টারভুক্ত হই, তারপর ইপিএস কর্মী হই, তারপর হচ্ছে যে কোম্পানিতে আসি। এখানে বরিশাল নদীর এক প্রান্তে থাকে, অন্য প্রান্তে থাকে কোম্পানি, মাঝখানে একটা সেতু বন্ধন হয়ে কাজ করে। সেই সেতু বন্ধনে বরিশাল সরাসরি ধারাবাহিকভাবে গত 30 বছর ধরে যে কর্মী আসতেছে, অর্থাৎ 2008-এর পূর্বে বেসরকারিভাবে এবং হচ্ছে 8-এর পরে বরিশালের মাধ্যমে স্বাভাবিকভাবে আস্তে আস্তে ইস্যু বৃদ্ধি পাচ্ছে। সেটা খুবই ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে পেতে বর্তমানে এই অবস্থা। সেটা হচ্ছে উৎপাদন খাতের। কিন্তু যে নতুন খাতগুলা রয়েছে, বিশেষ করে মৎস্য খাত, কনস্ট্রাকশন খাত, শিপ বিল্ডিং খাত, এই খাতগুলাকে
শুধুমাত্র যদি স্বাভাবিক পদ্ধতিতে যদি কাজ করে, তাহলে যারা অলরেডি রোস্টার্ড আছে তাদের 100%-এর মধ্যে 2 থেকে 5% লোক এই দেশে আসতে পারবে, বাকি 90 থেকে 95% জোরে যাবে। তাহলে এখানে আমাদের কি করণীয়, এই করণীয় দিকটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আরো যে ভুলভ্রান্তি দিকগুলো আছে সেগুলা, প্লাস অন্য কোন দিকে ফোকাস দেওয়া উচিত সেগুলা বলবো। 1 নম্বর হচ্ছে এজেন্ট। এজেন্টের গুরুত্ব আগে হচ্ছে বয়েসেল বুঝতে হবে, রোস্টার্ড ভাই বোনেরা বুঝতে হবে। যদি একচেটিয়া আমরা বলি এজেন্ট চাই, কিন্তু এজেন্টের কাজের ধাপটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে এজেন্টের কার্যকরী হবে না। একজন এজেন্ট মূলত কি করবে? এজেন্ট নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বয়েসেলকে খুবই সতর্ক হতে হবে। সেটা হচ্ছে একজন এজেন্ট খুবই স্মার্ট হতে হবে। এদেশের কোম্পানিগুলোতে যদি এজেন্ট যদি কথা বলতে চায়, সে যদি স্মার্ট না হয় তাহলে কিন্তু হবে না। এই স্মার্টের পাশাপাশি তাকে অনেক সাহসী হতে হবে। কেননা একজন এজেন্ট যদি অনেক স্মার্ট কিন্তু কথা বলার সাহস তার কাছে নাই, এই যে আমি লাইভে এসে কথা বলতেছি, এই যে একটা সাহসের ব্যাপার। একটা কোম্পানিতে যাবে, সে ড্রাইভিং করে সেখানে যাবে, তার সাথে 2টা কথা বলবে, তাকে বুঝাবে বাংলাদেশি কর্মীদের কথা। এই জন্য তাকে অনেক সাহসী হতে হবে। তারপরে হচ্ছে সে হতে হবে হাইলি এডুকেটেড। মনে রাখবেন, এডুকেটেড মানুষগুলো অল্প সময়ের মধ্যে তার অভিজ্ঞতাকে ডাবল করতে পারে, অল্প সময়ের মধ্যে সে কি করতে হবে সেটা বুঝতে পারে, এবং কে হাইলি এডুকেটেড কে সবাই সম্মান করে, এই কারণে তাকে হাইলি এডুকেটেড হবে। সবসাথে গুরুত্বপূর্ণ হচ্ছে সে একজন ফ্লুয়েন্ট স্পিকার, কোরিয়ান স্পিকার হতে হবে। কেননা আপনার আমার মনের ভাব বাংলাদেশি ইপিএস কর্মীরা, বাংলাদেশি রোস্টারভুক্ত কর্মীরা যে উপযুক্ত, সেটা তাদেরকে যদি ইংলিশে বুঝাতে যায় তাহলে মালিক কখনোই বুঝবে না। তাকে ফ্লুয়েন্ট কোরিয়ান স্পিকার হতে হবে যদি সে এটা ডিল করতে চায়। তারপর হচ্ছে তাকে ড্রাইভিং এক্সপার্ট হতে হবে, কারণ এই দেশের কোম্পানিগুলা দূর দূরান্তে রয়েছে, সে মেট্রো করে যাবে অন্য কোনো ভাবে, এই সুযোগটা তার নাই। তাকে এই যোগ্যতাগুলো যদি তার মধ্যে থাকে তাহলে গিয়ে তাকে নিয়োগ দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সেটা কি পরিমাণ হতে হবে পারে। ইনিশিয়ালি আমি জানি 2 ডিজিটে হবে না, অর্থাৎ একক দশক হবে না, এককের মধ্যে সেটা থাকবে। সেটা আমি আমার অবস্থান থেকে সাজেস্ট করব অ্যাটলিস্ট 8টা প্রভিন্স, কিয়ংসাং নামদো, কিয়ংসাং বগদো, জল্লা নামদো, জল্লা বুগদো, সুংসাং নামদো, সুংসাং বুগদো, এবং কি খাংওয়ন্দো ও খিয়ংগিদো, 8টা প্রভিন্সের জন্য অ্যাটলিস্ট 8 জন এজেন্ট নিয়োগ দেওয়া হোক। এই 8 জন এজেন্টের কার্যপ্রণালী কি হবে? 8 জন এজেন্ট 8টা প্রভিন্সে, অর্থাৎ 8টা এরিয়ার মধ্যে, ডিভিশন যদি বলি আমাদের দেশের মতো ডিভিশনে, সে মসজিদকে কেন্দ্র করে যে নদুম্বু থাকবে, সে নদুম্বুতে সে বসতে পারে, সে নিজস্ব অফিস থাকতে পারে, যে কোনোভাবে হতে পারে, সেটা বয়েসেলের উপর। কিন্তু সে যদি এভাবে থাকে, সে তার একটা প্ল্যান করবে, সপ্তাহের 5 দিন হচ্ছে কোম্পানি, আর 2 দিন হচ্ছে মসজিদ টু মসজিদ ভিজিট করা, বিভিন্নভাবে রিলিজের বাইরের সাথে কথা বলা, যারা ইপিএস কর্মী তাদের সাথে কথা বলা, যারা কমিউনিটি তাদের সাথে কথা বলা, অর্থাৎ এটা হবে। এই 5 দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিকে 1 দিন বা 2 দিন মৎস্য খাতের ফিল্ড গুলোতে এই আলাদা 8 জন 8টা এরিয়া থেকে, 8টা প্রভিন্স থেকে সে ভিজিট করবে। কোনোদিন 2টা 3টা 4টা এভাবে ভিজিট করতে থাকবে। এবার আর 1 দিন 2 দিন হতে পারে সেটা কনস্ট্রাকশন, আর 1 দিন 2 দিন সেটা হচ্ছে শিপ বিল্ডিং। এভাবে সপ্তাহের 5 দিন বা 6 দিন তারা ধার্য করবে কোম্পানিগুলা ভিজিট করা। এইভাবে দেখা যাবে 1 দিন 2 দিন করে করে মাসকে মাস যখন যাবে, অনেকজন হচ্ছে যে এখানে অনেক কোম্পানি ভিজিট হয়ে যাবে। আর যে সময়টা থাকবে মসজিদে গিয়ে যারা কর্মী অলরেডি আছে তাদেরকে যখন বুঝাবে যে হ্যাঁ আপনারা দায়িত্ব পালন করুন ইস্যু বৃদ্ধির জন্য, তাদেরকে যখন নানামুখী তাদের সাথে কথাবার্তা বলা হবে, রিলিজে যারা রয়েছে তাদের সমস্যাগুলো যখন শুনবে, এইভাবে একটু একটু করে আগাতে হবে। এখন একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের ইনপুট অর্থাৎ রোস্টার্ডের সংখ্যা দিন দিন বাড়তেছে, বয়েসেল যে কার্যক্রম করতেছে তাতে কোটা বাড়তেছে, বার্ষিক রোস্টারের পরিমাণ বাড়তেছে, কিন্তু ইস্যুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না। যদি ধারাবাহিকভাবে ইস্যুর পরিমাণ বৃদ্ধি না পায় তাহলে কিন্তু অবশ্যই রোস্টারটা ডিলিট হবে। এ কারণে ইস্যুর দিকে বেশি ফোকাস দিতে হবে, এটা খুবই আমাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। এবার আসুন তারা যে কোম্পানিগুলো ভিজিটের পাশাপাশি তারা বিভিন্ন অনুষ্ঠান, বিশেষ করে এম্বাসির মাধ্যমে যে মালিকগুলো রয়েছে তাদেরকে ইনভাইট করতে পারে।
এজেন্ট সহকারে মিলে করে তাদেরকে সম্মানিত করতে পারে, বিভিন্ন গিফট দিতে পারে, তাদের সাথে একটা যোগাযোগ স্থাপন করতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার মসজিদে ভিজিটের কথা তো অলরেডি বলে ফেললাম। কুইক সার্ভিস একটা টিম গঠন করতে পারে, যেটা ইপিএস ওয়ার্কারের সাথে নেটওয়ার্ক বিল্ড আপে তাদের কাজ হবে। সে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে যারা রিলিজে যেতে চাইবে তারা ওইখানে কুইক সার্ভিস টিমের মধ্যে মেসেজ করবে, আমি রিলিজে যেতে চাচ্ছি আমার এই সমস্যার কারণে। তখন তার সাথে কথা বলে তাকে সর্বোচ্চ সার্ভিস দিয়ে তার সমস্যাটা সমাধান করা হবে। এতে কি হবে, যে রিলিজের হার এটা কমে আসবে। এবং কি একটা প্রসেস আমি পরবর্তীতে শেয়ার করব, যেটা করলে ইনশাল্লাহ রিলিজের যে হার সেটা কমে আসবে। আর বিভিন্ন যে সময় সময় এই দেশে যেমন সূচক, সল্লাল, তারপর হচ্ছে গরমের ছুটি এভাবে রয়েছে, এগুলাতে গিফট দিবে বিভিন্ন কোম্পানিকে। আস্তে আস্তে কোম্পানির সাথে যখন একটা ধারাবাহিক সম্পর্ক বজায় রাখবে, দেখবেন আস্তে আস্তে করে এই ইস্যুর হারটা বৃদ্ধি পাবে। এখন আপনারা যদি বলেন, অনেকে বলেন আপনাদের কিছু ভুল দিক আমি তুলে ধরি, সেটা হচ্ছে এজেন্ট নিয়োগ দেওয়া হোক। ওকে, এজেন্ট নিয়োগ দিবে। তারপর অনেকে বলতেছে এই যে আমাদের থেকে জামানত রাখে, এই জামানত না রেখে বরং 50,000 1 লাখ টাকা সেটা যদি কোম্পানিগুলোকে বলে যে আপনারা নিয়ে আসলে আপনাদেরকে আমরা প্লেনের খরচ বা বিভিন্ন খরচ এটা দিব, তাহলে তারা সাশ্রয়ী, তারা আরো বেশি বেশি ইজি ইস্যু করাবে, তারা নিয়ে আসবে, কোটা একটাও খালি থাকবে না। এটা কিন্তু একেবারে ভুল কথা। খেয়াল করেন, বাংলাদেশে আবেগ বিবেক এগুলো চলে, বাংলাদেশে ঘুষ চলে, এই দেশে এগুলা বিন্দুর লেশ মাত্র চলে না, লেশ মাত্র চলে না। এই দেশে যদি এরকম কেউ চেষ্টা করে, কি ইস্যু বৃদ্ধি হবে, বরং সে দেশকে তারা বন্ধ করে দিবে। এই দেশ খুবই রেস্ট্রিক্টেড, দেখছেন প্রেসিডেন্ট থাকতে পারে নাই। সো এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। এবার আসুন, যারা এই যে মৎস্য খাতের বা কনস্ট্রাকশন খাতের বা শিপ বিল্ডিং খাতের 6 তারিখে যারা আসবে, ইনশাল্লাহ আসতেছে, এই যে কিছু কিছু সংখ্যক, তাদের সাথে শক্ত নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে। এখন যদি নেটওয়ার্ক বিল্ড আপ করতে গিয়ে একজন রোস্টার বলে রিলিজ যে নেয় তাকে গাড় ধরে বের করে দেয়া হোক, একজন রিলিজের বা রোস্টার বাই যদি বলে যে রিলিজ নেয় তার পরিবারকে আইনের আওতায় নিয়ে আসা হোক, যদি বৈসাল বলে যে রিলিজ নিলে তার টাকা মাইট যাবে, যদি রোস্টার বাইরা যদি ইপিএস কর্মীকে যদি গালাগালি করে, ইপিএস কর্মীরা যদি বৈশালের উপর যদি অসন্তোষ থাকে, তাহলে কি আমরা এই যে ইস্যু বৃদ্ধির কার্যক্রম এখানে আমরা যাইতে পারবো? কখনোই আমরা বৃদ্ধি করতে পারবো না। খেয়াল করুন, যেখানে দক্ষিণ কোরিয়ার গভর্নমেন্ট থেকে 3টা কোম্পানি পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে, সেখানে বৈশাল যদি 5 লাখ টাকাও নেয় সেটা কার্যকর করতে পারবে না। আইএলও, ইন্টারন্যাশনাল লেবার যে অর্গানাইজেশন রয়েছে, তাদের নিজস্ব ল রয়েছে, এসব দেশের শ্রমের নিজস্ব আইন আছে, সে আইনের বাইরে যেতে পারবে না বৈসেল, কখনোই যেতে পারবে না। বৈসেল যদি বলে যে পরিবারের নামে মামলা করবে, আইএলও সেটা তাদেরকে দিবে না, সেয়া বরং যেটা করণীয় সেটা না করে এই বৈসেলের সাথে যারা আমরা ইপিএস কর্মী রয়েছে তাদের সম্পর্ক পুরোপুরি খারাপ হয়ে গেছে। এই কারণে এই ইপিএস কর্মীরা বৈসেলকে আপন মনে করে না। রোস্টার বাইরা গালিগালাজ উল্টাপাল্টা কথা বলে, এই কারণে তাদের সাথে এদের সম্পর্ক ওইভাবে তৈরি হচ্ছে না। এই সম্পর্কের ভিত্তিটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে একজন বলতেছে যে 5 লক্ষ টাকা যারা আসবে এই দেশে তাদের জামানত নেওয়া হোক, ভাই 1 লক্ষ টাকা দেয় বলে বৈসেলের 14 গোষ্ঠী উদ্ধার করা হয়, সে জায়গায় 5 লক্ষ টাকা, এটা কিন্তু একেবারে অগ্রহণযোগ্য। এই জায়গাটা আপনারা বুঝতে হবে। আর আপনাদের মধ্যে অনেকে বলে যারা রিলিজ নিবে তাদেরকে গাড় ধরে বের করে দেওয়া হোক। ভাই এটা কত বড় একটা বেয়াদবি, নিজেরা একটু খেয়াল করেন। যে লোকটা এখানে আসতেছে সে এসআরডি বা এদেশের আইন মেনেই সে রিলিজ নিচ্ছে, সেখানে আপনার এই কথা, বৈশালের এই কথা, এগুলো টোটালি আবেগ। এই জায়গায় বরঞ্চ আমরা তাদেরকে যে কি আমরা বলি কনসালটেন্ট করতে হবে, তাদের সমস্যাগুলোতে তাদের পাশে থাকতে হবে, তাদেরকে সম্ভাব্য সমাধান দিয়ে যে আমাদের যে রিলিজের হার সেটাকে কমিয়ে আনার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে যে গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে যে সবসাথে যৌক্তিক। এবং কি বিভিন্ন মসজিদে গিয়ে এই যে এজেন্টরা সাপ্তাহিক ছুটি শনিবার ও রবিবারে তাদের সাথে দেখা করতে পারে, তাদের সমস্যাগুলোকে শুনতে পারে, তাদের ভিডিও করতে পারে, অন্যদেরকে জানাইতে পারে, তাদের সমস্যার সমাধান দিতে পারে। এইভাবে তো হচ্ছে যে দিন দিন তাদের সাথে অ্যাটাচমেন্টে যাবে। এবার আসুন, ইপিএস ওয়ার্কারের সাথে ইপিএস আমি ধারাবাহিকভাবে অনেক আলোচনা করবো, কেননা মনে রাখবেন, যদি কেউ মনে করে ইপিএস ওয়ার্কারের সাথে নয় এজেন্ট দিলে কেবল ইস্যু বৃদ্ধি পাবে, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। তার কারণ
এখন যে ইস্যুগুলো হচ্ছে শুধুমাত্র যারা আমরা ইপিএস কর্মীরা কাজ করে যাচ্ছি 2008 সাল থেকে এমনকি তার পূর্ব থেকে, তাদের কারণে ইস্যুগুলো হচ্ছে। সেটা আপনি যখন এই দেশে আসবেন কেবল তখনই বুঝতে পারবেন। এই যে ভাইটা আমার এই দেশে মৎস্য খাতে আসতেছে, তার সাথে যদি বৈসেল যদি সম্পর্ক না রাখে, তার সাথে যদি বৈসেল তাকে যদি যোগাযোগ না রাখে, সে যদি ভালো কাজ না করে ওই জায়গায়, তাহলে বলেন পরবর্তীতে কি ইস্যু বৃদ্ধি হবে? ইস্যু বৃদ্ধি হবে না। এ কারণে সে জায়গাটাতে ফোকাস দিতে হবে। বৈসেল যে জামানতটা নেয়, বৈসেল জামানত নিয়ে দেখুন 2023 সালে 3500 জন রিলিজে গিয়েছিল। 2024 সাল যেটা আমরা পার করলাম, এখানেও মিনিমাম 3000 জন রিলিজে গিয়েছে। আচ্ছা বলেন, যদি জামানত এতই কাজে আসতো তাহলে 3500 জন 3000 জন কেন রিলিজে যাচ্ছে? তো এখানে বুঝতে হবে, এই দেশে যদি 1 বছর 12 মাস কেউ একটানা কোম্পানিতে কাজ করে, তারপরে সে একটা তেজিকম পায়। তেজিকমটা বাংলা প্রায় 2 লক্ষ টাকা। কেউ যদি 6 মাস 9 মাস 10 মাসও কাজ করে বাইর হয়ে যায়, তাহলে সে কিন্তু 1,80,000 90,000 টাকা এইভাবে লস দেয়। এই টাকাটা সে তেজিকম হিসেবে পায় না 12 মাস কাজ না করার কারণে। বলেন, যে মানুষ 1 লক্ষ 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকার মায়া ত্যাগ করতে পারে, তার কাছে 1 লক্ষ টাকা কি? কিছুই না। সুতরাং এটা কখনো কার্যকর হবে না। বরং বৈসেল যেটা করতে পারে, তারা এটা করে কোটা বৃদ্ধি পাচ্ছে, কোটা পাচ্ছে, বেশি বেশি রোস্টার্ড হচ্ছে। ভাই রোস্টার্ড হওয়াটা তো একটা আতঙ্ক বর্তমানে। আপনারা বৈসেলকে বলতেছি, অনুগ্রহপূর্বক আপনারা রোস্টার দিন দিন বাড়ানোর দিকে ফোকাস না দিয়ে দিন দিন ইস্যু বৃদ্ধি করার দিকে ফোকাস দেন। আপনারা রোস্টার বৃদ্ধি করে লাভটা কি হবে যদি আমার ইস্যু বৃদ্ধি না পায়? যদি ইস্যু বৃদ্ধির জন্য ইপিএস কর্মীর সাথে নেটওয়ার্ক করতে পারেন, ইস্যু বৃদ্ধির জন্য এজেন্টের মাধ্যমে কোম্পানির সাথে নেটওয়ার্ক করতে পারেন, আপনারা যদি রোস্টার বাইদের সাথে সম্পর্কিত হতে পারেন, তবেই তো ইস্যু বৃদ্ধি পাবে। আর ইস্যু বৃদ্ধি পেলে রোস্টার বৃদ্ধি করা যাবে। রোস্টার বৃদ্ধির পিছনে ফালাফালি করে লাভ নাই যদি ইস্যু বৃদ্ধি না পায়। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দেমাকে ঢুকাতে হবে। এটা দেমাকে নাই বলে আমরা রোস্টার বৃদ্ধি করতেছি, ইস্যু বৃদ্ধি করতে পারতেছি না। এবার আসুন, যাদের থেকে আপনি জামানত নিচ্ছেন, বৈসেলকে বলতেছি, আপনি জামানত 1 লক্ষ টাকা তাদের কাছ থেকে নেন, কিন্তু সে লোকটা এই দেশে আসার পরে তার সাথে আপনি কতটুকু সম্পর্ক বিল্ড আপ করতে পারেন? একজন বৈসেল একজন ইপিএস কর্মীর সাথে দুটো জায়গায় সম্পর্ক থাকে। একটা হচ্ছে জামানতের মাধ্যমে, সে জামানতটা নিতে গেলে জামানতের মাধ্যমে তাকে আটকায়, 1। আর 2 নাম্বার হচ্ছে পুনরায় সে যখন রিএন্ট্রি করে এই দেশে আসতে যায়, তখন আরেকবার জামানত নিয়ে সে জামানত নেয়। এই দুইটা ছাড়া বৈসেলের সাথে ইপিএস কর্মীর আর কোথাও সম্পর্ক বিল্ড আপের কোনো জায়গা তারা করছে? এই দুইটা কারণে বরঞ্চ তাদের সাথে সম্পর্ক আরো খারাপ হচ্ছে। তো যেখানে খারাপ হবে বৈসেলের সাথে ইপিএস কর্মী সম্পর্ক, সেখানে তারা কেন ইস্যু বৃদ্ধিতে বৈসেলকে সাপোর্ট দিবে? তারা নিজস্ব কাজ চালিয়ে যাবে। সো এই জায়গাটা বুঝতে হবে, আপনারা এই জায়গায় পরিবর্তন করতেই হবে। যদি না করেন, আগামীতে দিন দিন ইপিএস কর্মীর সাথে আপনাদের সম্পর্ক খারাপ হবে হবে হবে। এই কারণে ইস্যু বৃদ্ধি না পেয়ে বরঞ্চ কমবে কমবে কমবে। এখন কি করতে পারেন আপনারা এই জায়গায়? সেটা হচ্ছে 1 লক্ষ টাকা আপনারা জামানত নেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটানা একটা কোম্পানিতে সে নতুন কর্মী আসার পরে যদি 18 মাস কাজ করে, তাকে তার টাকা ফেরত দিবেন 1 লক্ষ টাকা। ভাই, সে যদি 18 মাস ওই কোম্পানিতে কাজ করে, কোম্পানির মালিক যে সার্ভিসটা পাবে, এতে সে আর কোম্পানির কর্মীর উপর নারাজ থাকতে পারে না। সে কিন্তু পুনরায় বাংলাদেশে নিবে ইনশাল্লাহ, তার যদি লোক লাগে। কেননা এই দেশে যারা কাজ করে তারা 3D কাজ করে, ডার্টি, ডেঞ্জারাস এন্ড ডিফিকাল্ট। এই পরিস্থিতিতে কাজ করে একটানা 18 মাস কাজ করা সহজ ব্যাপার না। সো আপনারা এই জায়গায় একটু আমাদেরকে একটু অগ্রাধিকার দেন। সেটা হচ্ছে, একটা মানুষ যখন একটানা 18 মাস কাজ করবে, তাকে আপনারা তার টাকা ফেরত দিয়ে দেন, এবং কি পাশাপাশি তাকে একটা অ্যাওয়ার্ড দেন। এই অ্যাওয়ার্ডটা কখন দিবেন? এই দেশে যে সূচক সল্লার গরমের দিনগুলো আছে, এখানে একটা অনুষ্ঠানের আপনারা আয়োজন করেন। অনুষ্ঠানের আয়োজন করে যে গত 18 মাস যারা যারা একটানা কাজ করেছে তাদের লিস্টটা আগে করে ফেলবেন, তাদেরকে সেখানে ইনভাইট করবেন, তাদেরকে আপনারা তাদের টাকাও ফেরত দিবেন, দেশে সে টোকেনটা তাদেরকে দিয়ে দিবেন, প্লাস হচ্ছে তাদেরকে অ্যাওয়ার্ড দিবেন। আপনারা এই অ্যাওয়ার্ডটা যদি 18 মাস পরে তাদেরকে দেন, তাহলে গিয়ে তারা হচ্ছে যে বলবে যে হ্যাঁ, বৈসেল এখন আমাদের কথা শুনতেছে, বৈসেল আমাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে, সেটা সবাই দেখতেছে, আমি অনেক খুশি, আমি কাজ করে যাব। 1। 2 নাম্বার হচ্ছে, যদি যেহেতু আমরা প্রথম বিষয় ভাই মাত্র 3 বছরের বিষয়, সে 3 বছর যে একটানা পার করবে, তাকে আরেকটা অ্যাওয়ার্ড দেন, তাকে সম্মানিত করেন, সে অনেক বেশি খুশি হবে। সে বলবে হ্যাঁ, আমি একটানা 3 বছর কাজ করার কারণে বৈসেল আমাকে সম্মানিত করেছে, আমি কাজ করেছি, আরো 10 জন যাতে কাজ করে, সে এটা সবাইকে বলবে। আপনারা সে জায়গাগুলো তো তৈরি করেন না, শুধু আছেন জামানত নিলে রিলিজ কমে যাবে। রিলিজ কচুটা কমছে, খেয়াল করেন নাই? এ পর্যন্ত 3500 কমছে, হচ্ছে যে 2023-এ নিচ্ছে, 2024-এ এসে 3000-এর মতো নিচ্ছে। কখনোই ইস্যু রিলিজ কমবে না, এই জায়গা আপনারা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, তারপর যেসব কোম্পানিতে
30 জন, 40 জন, 50 জন বাংলাদেশি তারা কাজ করে। ওইসব কোম্পানিতে যারা মোস্ট সিনিয়র ভাই আছে, যেমন আমাদের কোম্পানিতে একটা 18 জন এই কোম্পানিতে আমরা কাজ করি। এই কোম্পানিতে আর কোনো অন্য দেশি নাই, অর্থাৎ এটা একটা বাংলাদেশি বান্ধব কোম্পানি। যদি আমি রিলিজও নিই, 100% নিশ্চয়তা দিয়ে বলতেছি এই কোম্পানিতে বাংলাদেশি ঢুকবে, অন্য কোনো কেউ ঢুকার সুযোগ নাই। আমাদেরকে প্রত্যেকটা কোম্পানি বাংলাদেশি বান্ধব করতে হবে। যদি বাংলাদেশি বান্ধব করতে পারে তাহলে রিলিজ নিলেও সেখানে বাংলাদেশি আসবে। 1। 2 নাম্বার হচ্ছে, যে রিলিজ নিবে তাকে আমরা বলতে হবে ভাই তুমি ওই পর্যন্ত রিলিজ নিও না যে পর্যন্ত ওই জায়গাতে বাংলাদেশে আবারও নিবে নিশ্চিত না হয়। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বলতেছেন ভাই বইসেল কই? বইসেলের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনাদের। বইসেলের এখানে বইসেলের কথা কেউ বলতে আসে নাই, আমার কথা বইসেলকে শোনাতে আসছে আপনাদের হয়ে। সুতরাং এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। বইসেল কই বই, সেটা বইসেলের ব্যাপার, বইসেল খুঁজে নিবে যখন আপনারা সবাই যখন ইয়া করবেন, তাদেরকে যখন ইয়া করবে শোনার জন্য বলবেন এই কথাগুলা। আমি আপনাদের হয়ে তাদের জন্য কথা বলতেছি, আমার জন্য না, মনে রাখবেন। আচ্ছা, সেটা হচ্ছে যে তারপরে এই যে মোস্ট সিনিয়র পার্সনরা রয়েছে বাংলাদেশ বান্ধব কোম্পানিগুলোতে, যিনি যেমন আমাদের কোম্পানিতে গতকালকে একজন জুইম হয়েছে, জুইম, হ্যাঁ জুইম একটা পদ, তিনি আমাদের 18 জনের মধ্যে তিনিই মাত্র জুইম হয়েছে। এই যে এই লোকটাকে যদি বইসেল যদি সম্মানিত করে অ্যাওয়ার্ড দেয়, যারা এইভাবে ভালো ভালো পদে যাচ্ছে, তাহলে খেয়াল করেন এইভাবে তাদের সাথে একটা অ্যাটাচমেন্ট, একটা কানেকশন হবে, ইন্টারাকশন হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর যদি ইপিএস কর্মী যদি বইসেল থেকে ফায়দা না পায় তাহলে তাদের সাথে কানেক্টেড কিভাবে হবে? তো কানেক্টেড হতে পারে কিভাবে? সেটা হচ্ছে এই যে বিভিন্ন দেশে ট্যুরে কিন্তু যায়, আমি যেমন জাপানে গিয়েছি, বইসেল এরকম আয়োজন করক, তারা কিছুটা প্রণোদনা দেখ যে জাপানের ট্যুরে যাবে, এক হও, ঠিক আছে, এক হয়ে 100 জন যাক ট্যুরে, লন্ডনে ট্যুরে যাবে, সিঙ্গাপুরে ট্যুরে যাবে, এই যে ট্যুরে বিভিন্ন দেশে যাবে, বইসেলের মাধ্যমে তাদের এজেন্টের যে দায়িত্ব নিয়ে গ্রুপের মাধ্যমে যাক, দেখেন অ্যাটাচমেন্টের জায়গা তৈরি হচ্ছে। তারপর বিভিন্ন প্লটের বিজনেস বইসেলের মাধ্যমে তারা করবে, তারা একটা অ্যাটাচমেন্টে যাবে যে আমার এখানে ফায়দা হচ্ছে, বইসেল থেকে আমি ফায়দা পাচ্ছি। তারপর বিভিন্ন ব্যবসা করার জন্য বইসেল সাপোর্ট দেবে। খেয়াল করেন এখানে কিন্তু ফায়দাবান হবে। যখন বইসেলের মাধ্যমে অ্যাটাচ থাকার কারণে ফায়দাবান হবো আমি পিএস কর্মী, তখন আমি বইসেলের সাথে অবশ্যই সংযুক্ত থাকবো, এই জিনিসটা বুঝতে হবে। আর বইসেল, এম্বাসি, এজেন্ট সবাই মিলে সূচক সল্লাল গরমের দিন বিভিন্ন কিছুতে আয়োজন করে কোম্পানিগুলোকে গিফট দিতে পারে, তাদেরকে সম্মানিত করতে পারে, তাদের মতামত শুনতে পারে। এই কাজগুলো যখন করবে তখনই গিয়ে আমাদের এই যে ইস্যুর হার এটা বৃদ্ধি পাবে। ভাই আমি এগুলা বাস্তবসম্মত কথা বলতেছি, যদি এর বাইরে আপনারা চিন্তা করেন দেখেন আছে কিনা, অনেকে গায়ের জোরে অনেক কথা বলতে পারেন, কিন্তু বাস্তবসম্মত গুলা নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে। তারপর যদি বিভিন্ন মসজিদে ভিজিট করে যদি আলোচনা করা হয়, যেমন আমার সামনে 2টা মসজিদ আছে, একটা আলামনা মসজিদ আর একটা হচ্ছে শ্রীলঙ্কান মসজিদ, যে বাঙালিরা নামাজ পড়বে রবিবারে মাহফিল হয়, যে অলরেডি আপনারা আমার পেজে হয়তো বা দেখছেন, একসাথে 50 জন, 60 জন, 70 জন লোক জমায়েত হয়। ভাই এই জায়গায় এসে বইসেল নিযুক্ত যে এজেন্ট আছে বা যে কমিউনিটিকে এই টিমে রাখছে, তারা এসে 5 মিনিট কথা বলো যে আমরা বইসেলের পক্ষ থেকে আসছি, প্রিয় ভাইরা আপনাদের কাছে আমাদের আবদার, ইস্যু বৃদ্ধির জন্য সবাই এক হয়ে কাজ করেন। সবাই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, সবাই এক হয়ে কাজ করেন। সবাই যদি ইস্যু বৃদ্ধির জন্য কাজ করি তবেই তো ইস্যু বৃদ্ধি পাবে। তখন আপনাদের মধ্যে রিলিজ কে আছে তার সাথে যদি কথা বলে, তার কি সমস্যা সেটা শুনে তারপরে তাকে যদি সমাধান দেয়, তাকে যদি সহযোগিতা করে, এবং কি নতুন কে আসছে নতুনদেরকে যদি খুঁজে বাইর করে, অর্থাৎ যে এই এলাকায় নতুন আসছে তার সাথে কথা বলে তাকে যদি বলে যে ভাই সকল পরিবেশে কষ্ট করে কাজ করতে হবে, আমরাও করছি, এইভাবে তাকে সাপোর্ট দিলে, তাহলে দেখা গেল সে মানসিকভাবে অনেক সাপোর্ট পাবে। এই জিনিসগুলো চাইলে করতে পারে বইসেল, আমাদেরকে দায়িত্ব দিতে পারে। কমিউনিটি যারা রয়েছে, আচ্ছা বলুন তো, এই যে এতগুলো কমিউনিটি দেশে আছে বাংলাদেশি বিভিন্ন জেলা ভিত্তিক, তারা কি শুধুমাত্র ফিটা উৎসব আর কি আনন্দ ভ্রমণের জন্য? তাদের কি কোনো দায়িত্ব নাই? তাদের যে পদ নিয়ে বসে আছে এতগুলো সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, এত ক্যাশিয়ার, এত কিছু, ভাই তাদেরকে কাজে লাগান, তাদের মধ্যে অনেকে যোগ্যতা সম্পন্ন আছে, ভাষা খুবই ভালো জানে, ভাষায় পারদর্শী, এলাকাগুলো জানে, তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করেন। এই জিনিসটা দায়িত্বটা আপনারা নিতে পারেন বইসেল, এম্বাসি, এজেন্টের মাধ্যমে, এই কমিউনিটির প্রধানদের মাধ্যমে, ইপিএস বাংলার মাধ্যমে টিম করে পুরো কাজটা। ইপিএস বাংলা খেলাধুলার আয়োজন করে, হাজার হাজার লোক একসাথে হয়, তাহলে ইপিএস বাংলা কি ইস্যু বৃদ্ধির জন্য এরকম কার্যক্রমকে হাতে নিতে পারে না? নাকি শুধু খেলাধুলায় সবাই আগ্রহ আছে, এই কাজে আগ্রহ নাই? ডেফিনেটলি আছে। যখন ফায়দা দিবে, ওই যে বললাম ওই বইসেল আর ইপিএস কর্মীর মধ্যে ফারাক তৈরি হয়ে গেছে, বরিতা তৈরি হয়ে গেছে, দুইজন দুই মেরুতে অবস্থান করতেছে, এই দুই মেরু থেকে জিনিসটা এক জায়গায় নিয়ে আসতে হবে। এই জায়গাটা যদি করতে পারে গুরুত্বপূর্ণ। আর অনেকে কথায় কথায় বলেন বইসেলের এদের পদত্যাগ চাই, ভাই
নতুন কেউ বসলে সেও কি পারবে? এটা না, আমরা আমাদের আহ্বানগুলা যেগুলা লজিক্যাল সেগুলো তাদেরকে বলে সেগুলো করাইতে হবে। এই কাজগুলো করতে কিন্তু টাকা লাগে না, আহামরি টাকা লাগে না। আর একটা বিষয়, এই যে আমাদের কাছ থেকে যে জামানত নেয়, জামানতের টাকা আমাদের পিছনে খরচ করতে হবে, অ্যাওয়ার্ড দেওয়ার পিছনে, এই দেশে গিফট দেওয়ার পিছনে, বিভিন্ন অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পিছনে, সবাইকে একসাথে করে কথা বলার পিছনে, এগুলো যদি করে অনেক অনেক উপকৃত হবে। এবার আসেন, বৈসেল ইউটিউবে একটা টিভি খুলতে পারে। এখন বলতে পারেন টিভিটা কেমন? সেটা হচ্ছে এই দেশে একটা স্টুডিও থাকবে, ইপিএস বাংলার হাত ধরে স্টুডিও থাকতে পারে, সমস্যা নাই। সেই স্টুডিওতে এই যে যেসব বাইরা পরিশ্রম করে যাচ্ছে, লম্বা সময় কোম্পানিতে আছে, তারা আসবে, এসে তাদের জীবনের গল্পটা বলবে। যেমন আর যে কি ব্রিয়ার অনুষ্ঠানে এসে অনেকে তাদের গল্পগুলা বলে, ঠিক এইভাবে গল্পগুলা বলবে। যখন বলবে তারা ইউটিউবে আমজনতা সবাই দেখবে, রোস্টার বাইরা দেখবে, তারা এখান থেকে অনেক কিছু জানবে, শিখবে। এইভাবে যারা রিলিজে গেছিল, রিলিজে কি সমস্যায় পড়ছে, রিলিজ নেওয়াটা কেন ভুল, কি কি সমস্যা, না নেওয়াটা কেন উত্তম, এটার পজিটিভ নেগেটিভ দিকটা যখন তুলে ধরবে, এটা সবাই শুনবে। রোস্টারের বাইদের গল্প এখানে আসবে। তারপর হচ্ছে যে এই যে এই দেশের পরিবেশগুলো কেমন, কোম্পানিতে কেমন পরিবেশ আছে, এগুলো নিয়ে কথা বলবে, ভাষা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবে, তারপর হচ্ছে কালচার নিয়ে কথা বলবে। এইভাবে যখন পর্যায়ক্রমে যখন ওই চ্যানেলটা চালানো হবে, দেখবেন আস্তে আস্তে আরো অ্যাটাচমেন্টে যাবে। অনেকে চাইবে তারা আসতে, তাদের জীবনের গল্পটা বলতে, কিভাবে এই পর্যন্ত আসছে। এই পুরো জায়গাতে যদি বইসেল কাজ করতে পারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, তাহলে তাদের মধ্যে হচ্ছে যে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে স্ট্রংলি 2025-এর মধ্যে আস্তে উদ্যোগতি হবে ইনশাল্লাহ ইস্যু বৃদ্ধির হার। তারপরে হচ্ছে অ্যাপ তৈরি করতে হবে রোস্টার মুক্ত ভাইদের জন্য। এটা বইসেল মানছে, বইসেল এটার জন্য অলরেডি কাজ করতেছে। আমি বলছিলাম যে জীবনের গল্প নিয়ে 20টা ভিডিও রিলিজে যারা গেছে তাদের খারাপ দিকগুলো নিয়ে ভুল হয়েছে, 20টা গল্প, এবং কি ল্যাঙ্গুয়েজ কালচার এগুলো নিয়ে 20টা, এবং কি ল অ্যান্ড অর্ডার অর্থাৎ এগুলো নিয়ে 20টা যখন ভিডিও করে অ্যাপ তৈরি করবে, সেটা রোস্টার মুক্ত ভাই বোনেরা দেখবে, সেখান থেকে অনেক কিছু জানতে পারবে। তো এই জিনিসটা অলরেডি কাজ শুরু করছে বইসেলে। আর রোস্টারভুক্ত ভাইদেরকে বলবো, আপনি ইপিএস কর্মী যারা কোরিয়াতে রয়েছে তাদেরকে অসম্মান করে কিছু করতে পারবেন না। দেখেন তো আপনার দৌড় কতটুকু। আপনি ওখান থেকে বড় জোর বাংলাদেশের যে বয়সের মাধ্যমে যে এই দেশে যে লোক আসতেছে সেটা বন্ধ করে দিতে পারেন। কিভাবে? আপনারা মারামারি করে সেখানে হামলা করে, কিন্তু আপনারা আমাদের এখানে কিছুই করতে পারবেন না। সো আপনারা বুঝতে হবে, আমাদের সাথে আপনাদের ভালো সম্পর্ক তৈরি করতে হবে। আপনি একজনকে অসম্মান করে ভালো সম্পর্ক কখনো তৈরি করতে পারবেন না। আমার কষ্ট, আমার রিলিজ নেওয়া, আমার সমস্যাগুলা আপনি কখনো এইভাবে বুঝবেন না, সমস্যার সমাধান দিতেও পারবেন না। আর ধৈর্য তো ডেফিনেটলি আপনাদেরকে ধরতে হবে, এবং কি আইন অনুযায়ী কথা বলতে হবে। কেন আইন অনুযায়ী? যদি বইসেল বলে যে আমি মামলা করব যারা রিলিজ নেই, বলেন তো এটা কি আইন অনুযায়ী সে পারবে না। বরং খেয়াল করেন, রিলিজ কমানোর জন্য এসআরডি কি দায়িত্ব নিচ্ছে, অর্থাৎ এই দেশের সরকার, সেটা তারা E7 এর কোটা দিন দিন বৃদ্ধি করতেছে। একটা ছেলে যখন কোম্পানিতে যখন E7 লাগাবে, সে আর রিলিজ নিতে পারবে না, অর্থাৎ সে ওই কোম্পানিতে থাকতে হবে, তা না হলে সে দেশে চলে যাবে। দেখেন, যে E7 করতেছে, ফ্যামিলি নিয়ে আসতেছে, সে কিন্তু আর রিলিজ না নিতে পারার কারণে সে আর যাইতে পারতেছে না, সে ওই কোম্পানিতে থাকতেছে। তারপরে আসুন, এই যে এরিয়া ভিত্তিক যে খিয়ংগিদো আসতেছেন, সে খিয়ংগিদের বাইরে যেতে পারবেন না। যে সুংসাং নামদো, সে তার বাইরে যেতে পারবেন না। এই যে তার বাইরে যেতে পারবেন না, তাহলে কোম্পানি থেকে অন্যদিকে মুভ করতে পারতেছেন না, বা এরিয়া থেকে আপনি ওই কোম্পানিতে থাকার সম্ভাবনা বেশি। তারপরে হচ্ছে একটানা 3 বছর, মানে 3 বছর যে আইনটা ফাঁস হতে লাগছিল, সেটা হলে 9 বছর থাকতে পারবে। শর্ত দিয়ে দিছে, প্রথম বছর কোম্পানিতে থাকতে হবে, অথবা শেষের কোম্পানিতে একটানা 2 বছর থাকতে হবে। দেখেন, তারা কিন্তু রিলিজের হারটা কমানোর জন্য এইভাবে উদ্যোগ গ্রহণ করতেছে। অথচ বইসেল কি করতেছে? জামানত ভাতা 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা নেওয়ার কারণে ইপিএস কর্মীরা তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। তারা নিবে ঠিক আছে, কিন্তু আমি যেভাবে বলছি এইভাবে যদি এই টাকাটা তাদেরকে যদি ফেরত দেয়, 18 মাস কেউ একটানা থাকলে তাকে ফেরত দিয়ে দিবে। এর মধ্যে যদি কেউ রিলিজ নিতে চায়, তাহলে তাকে 5 বছর পরে ফেরত দিবে। তবে সে অবশ্যই এই এজেন্টের যে কুইক সার্ভিস টিম, তাদের সাথে কথা বলে সে তার রিলিজের সমস্যাটা যখন বলবে, যদি তারা অনুমতি দেয় তাহলে। তো এই যে এই সিস্টেমে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। এখন এই পর্যন্ত আমি যে মতগুলো দিয়েছি, এগুলো কেবল আমার মতামতে আপনাদের কাছে তুলে ধরলাম। যদি মনে করেন এগুলো যুক্তিক দিকগুলো তুলে ধরবেন, অযৌক্তিক মনে হলে সেগুলো তুলে ধরবেন। বইসেল রোস্টারভুক্ত ভাই ও বোন, আমরা ইপিএস কর্মী, সবাই মিলে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে, ইস্যু বৃদ্ধির জন্য কাজ করতে হবে। এই পথে প্রায়
1.5 থেকে 2 লক্ষ প্রতিবার লটারিতে বা বাসা ভারদর্শীতে আবেদন করতে চায়, তারা তৈরি হয়ে আছে। যদি ইস্যুই বৃদ্ধি না পায় তাদের তৈরি হওয়ার কোনো মানে হয় না। মনে রাখবেন, আপনারা সবাই ইস্যু বৃদ্ধির জন্য চেষ্টা করতে গিয়ে হিতে বিপরীত কিছু করবেন না। বৈসেলের সাথে বৈরিতা তৈরি করবেন না। আমাদের যারা ইপিএস কর্মী আছে তাদের সাথে খারাপ সম্পর্ক তৈরি করবেন না। আবার বৈসেলকে বলবো, ইস্যু বৃদ্ধি করতে করার চিন্তা থেকে আপনার ইপিএস কর্মীর সাথে খারাপ সম্পর্ক তৈরি করবেন না। আবার আপনার হচ্ছে এই আমাদের যে টোটাল যে আমরা আছি, এই পুরো সিস্টেম সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এজেন্ট যেটা, এই এজেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বৈসেলকে বুঝতে হবে। এই এজেন্ট নতুনদের জন্য অবশ্যই লাগবে। আর যারা উৎপাদন খাত, তাদের ক্ষেত্রে এজেন্টে শুধুমাত্র যারা আমরা ইপিএস কর্মী রয়েছি তাদের নেটওয়ার্কটাকে ভালোভাবে কাজে লাগাইতে পারলেই এই ইনশাল্লাহ ইস্যু তাদেরও বৃদ্ধি পাবে। তো নতুন খাতগুলাতে সরাসরি কোম্পানি টু কোম্পানি যাবে। খেয়াল করেন, মৎস্য খাতের যে কোম্পানির মালিকরা কি উপরে থাকে? না, তারা থাকে সমুদ্রে। এই কারণে এই জায়গাতে একটু পরিশ্রম বেশি করতে হবে, তারা অনেক বেশি স্মার্ট হইতে হবে, তাদেরকে খুঁজে পাইতে হবে, তাদের কাছে গিয়ে তাদেরকে আমাদের বিভিন্ন কিছু তুলে ধরতে হবে। আবার কেউ বলেন না তাদেরকে টাকা দেওয়ার জন্য, না, এগুলা এই দেশে চলে না। এগুলা দিলেই পুরো দেশকে বন্ধ করে দিবে, এই জায়গাটা বুঝতে হবে। তারপরে হচ্ছে যে বৈসেল এই যতগুলা পয়েন্ট বললাম, এই সবগুলা পয়েন্ট নিয়ে যদি ভাবার মতো সময় না থাকে, কারণ হচ্ছে আপনারা ব্যস্ত বেশি, লোকবল কম, তাহলে প্রয়োজনে বাংলাদেশেই আরো 1-2জনকে রাখেন যারা এই দক্ষিণ কোরিয়ার সাইটটা দেখবে। এই সাইটটা যদি তারা দেখে, তাহলে তাদের সাথে কানেক্টেড হয়ে এজেন্ট, ইপিএস কর্মী আমরা যারা আছি সবাই মিলে এক হয়ে কাজ করব। আর হচ্ছে যারা কমিউনিটির যেগুলা রয়েছে সেগুলাকে শতভাগ কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তো মোটামুটি আমার এই ব্যাপারগুলো ছিল, এগুলো আমি হালকা ব্যাখ্যা করছি। এগুলার যে মাস্টার প্ল্যানের যে মাস্টার ব্যাখ্যাটা, সেটা হচ্ছে যদি বৈসেল হ্যাঁ এগ্রি হয়, আর যেমন একটা অ্যাপ বানাবো, সেই অ্যাপের ক্ষেত্রে, তারপর হচ্ছে হ্যাঁ আমরা এজেন্ট নিয়োগ দিব, কাজটা কিভাবে এজেন্টে করবে, তারপর হচ্ছে জামানত যেটা, সেটা হ্যাঁ আমরা 18 মাস পরে ফেরত দিতে চাই, তাদেরকে অ্যাওয়ার্ড দিতে চাই, তারপর 3 বছর থাকলে তাকে দিতে চাই, অ্যাওয়ার্ড দিতে চাই। এভাবে যারা যে কোম্পানিতে বাংলাদেশি বান্ধব, সেটা মোস্ট সিনিয়র ভাইদেরকে দিতে চাই। এইভাবে যে যে জায়গায় সহযোগিতা চাইবে ইনশাল্লাহ আমরা করতে রাজি আছি। তো এটা বৈসেলের দিক থেকেও চাইতে হবে, রোস্টারভুক্ত বাইরেও তাদের সাথে পরামর্শ করতে হবে। এই যে রোস্টারভুক্ত বাইরা 2-3টা টিম বৈসেলে গেছেন, গিয়ে কি করতে পারছেন? পারেন না কেন? কারণ হচ্ছে তারা আপনাদেরকে বিভিন্ন ডকুমেন্টস দেখাবে, এই আইনের মধ্যে তারা রয়েছে, সত্যি তারা আইনের মধ্যে রয়েছে, আইনের বাইরে কাজ করতে পারে না। সুতরাং আপনারা এখানে কিছু করতে পারবেন না। তাদেরকে ওই জায়গাগুলো দেখাই দেন, যে জায়গাগুলা সরাসরি, যে এই জায়গাগুলোতে কাজ করেন, এখানে কোটি কোটি টাকা লাগে না, এখানে শুধু লাগে একটু সময় দেওয়া, তাদের সাথে টাচে থাকা, তাহলে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই কাজগুলো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা আর দীর্ঘ করবো না, তাহলে অনেকেই বোর ফিল করবেন। সবাইকে একটাই কথা বলবো, সবাই মিলে বৈসেলের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, ইপিএস কর্মীর সাথে সুসম্পর্ক বজায় রাখেন। আর রিলিজে যারা যাচ্ছে তারা এত খুব সুখে যাচ্ছে না, অনেক কষ্টে যাচ্ছে, তাদেরকে মানুষ মনে করেন। আর সবাই মিলে ইস্যু বৃদ্ধির জন্য এক হয়ে কাজ করেন। তো আজকের জন্য এটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।